গত রমজান মাসে ডক্টর ইউনূস জাতিসংঘের মহাসচিবকে নিয়ে রোহিঙ্গাদের সাথে ইফতার করেছিলেন। এই ঘটনাটা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে। বিশেষ করে ডক্টর ইউনূসের একটা ঘোষণা এই ইফতারকে মহৎ এবং স্বতন্ত্র করে তুলে। তিনি ঘোষণা করেছিলেন, আগামীর ঈদ যেন আপনারা আপনাদের নিজ ভূমিতে গিয়ে করতে পারেন, নিজেদের দাদা দাদি আত্মীয় স্বজনের কবর যেন জিয়ারত করতে পারেন, এই ধরনের কথা উনি বলেছিলেন। এটা ব্যাপক প্রশংসা কুড়ায় এবং এটা ব্যাপক ভাইরাল হয়। এবং এর কিছুদিন পরে একটা ঘোষণা আসে যে শীঘ্রই 1,80,000 রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়া হবে। এই যে রোহিঙ্গারা আগামী বছর জন্য গিয়ে নিজ ভূমিতে ঈদ করতে পারে, নিজের দাদা দাদির কবর জন্য জিয়ারত করতে পারে, এবং এর কিছুদিন পরে 1,80,000 রোহিঙ্গারা ফেরত যাবে। এই যে গোটা একটা সময়ে রোহিঙ্গাদেরকে নিয়ে একটা হাইপ উঠেছিল এবং ডক্টর ইউনূস ও তার সরকারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বয়ে যাচ্ছিল। কিন্তু আদতে ব্যাপারটা কি? ডক্টর ইউনূসের সাথে জাতিসংঘের মহাসচিব কি শুধুমাত্র রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার জন্য, নিজ ভূমিতে পাঠানোর জন্য এসেছিলেন, নাকি অন্য কোনো কারণ আছে? সেটাই আমরা যাব। কিন্তু রোহিঙ্গাদেরকে যে ফেরত পাঠানোর প্রক্রিয়াটা এত সহজ এবং এত দ্রুত হয়ে যাবে, এটা কি বাস্তব? এটা আসলে বাস্তব না, এবং বাস্তবতাও তাই। যখন ডক্টর ইউনূস এই ঘোষণা দিচ্ছিলেন, ঠিক তখনও রোহিঙ্গারা আরাকান আর্মিদের দ্বারা নির্যাতিত হয়ে বাংলাদেশে চলে আসছিল। শরণার্থী শিবিরে একে একে দিন দিন রোহিঙ্গাদের সংখ্যা বাড়ছিল। আজকের রিপোর্ট বলছে গত এক সপ্তাহে 1,448টি পরিবার বাংলাদেশে এসেছে। পরিবার ছাড়াও 5,900 সামথিং রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। তো যেখানে জাতিসংঘের মহাসচিব আসার পরে, ডক্টর ইউনূসের ঘোষণার পরে রোহিঙ্গারা নিজ দেশে যাওয়ার কথা, সেখানে দেখা যাচ্ছে যে তারা উল্টা আমাদের দেশে আসতেছে। তাইলে বোঝা গেল এই যে প্রক্রিয়াটা আছে, যেভাবে হাইপ উঠেছিল এবং যেভাবে কথা আসছিল, বাস্তবতা এত সহজ না, এবং এটা একটা জটিলতাপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গারা আগামী বৎসর গিয়ে ঈদ করা তো পরের কথা, রোহিঙ্গাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এবার আসেন, জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গাদেরকে ফেরত দেওয়ার আড়ালে মূল যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন সেটা নিয়ে একটু কথা বলি। তিনি বাংলাদেশকে অনুরোধ করে গিয়েছিলেন যেন রাখাইনে মানবিক সহায়তা প্রেরণের জন্য বাংলাদেশ করিডোরের সুযোগ দেয়। কিন্তু এর নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্রের আভাস। রোহিঙ্গারা বছরের পর বছর শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করেছে, তখন মানবিকতা জায়গা ওঠে নাই। গাজায় আমাদের ভাই বোনেরা মানবেতর জীবনযাপন করছে, শুধু তাই না, হাজার হাজার নারী শিশুকে হত্যা করা হচ্ছে, তখন জাতিসংঘের মহাসচিবের মানবিকতা জেগে ওঠে না। তো মানবিকতা জেগে উঠেছে কাদের প্রতি? আরাকান আর্মিদের প্রতি। এখন এই আরাকান আর্মি কারা? ওরা জাতিতে হচ্ছে মগ, যারা মুসলমানদেরকে দেখতে পারে না, যাদের অত্যাচার নির্যাতন নিপীড়নে রোহিঙ্গার মুসলমান ভাইয়েরা বাংলাদেশে চলে আসতে বাধ্য হচ্ছে। ওরা হচ্ছে আরাকান আর্মি। সেই আরাকান আর্মির জন্য তিনি মানবিক করিডোর ছাড়ছেন। এবং প্রসঙ্গত বলে রাখি, বাংলাদেশের বর্তমানে যারা সরকারে আছে, তারা মিয়ানমারের জান্তা সরকারের সাথে সম্পর্ক উন্নত না করে বরং নন স্টেট অ্যাক্টর আরাকান আর্মি, যারা বিদ্রোহী গোষ্ঠী, তাদের সাথে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। এর পেছনে যত কারণেই দর্শানো হোক না কেন, সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ওরা মার্কিন ব্লকের লোক। আরাকান আর্মি আমাদের রোহিঙ্গা মুসলিম ভাইদেরকে নির্যাতন করে আমাদের দেশে পাঠিয়ে শরণার্থীদের সংখ্যা বাড়াবে। আরাকান আর্মি আমাদের জেলেদেরকে ধরে গুম করে নিয়ে যাবে। আরাকান আর্মিদের জন্য আমাদের ব্যবসায়িক নৌপথটা বন্ধ থাকবে। আরাকান আর্মিরা চাইলে আমাদের সীমান্তের মধ্যে আইসা বিভিন্ন উৎসব করতে পারবে। আরাকান আর্মিরা আমাদের পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন অশান্তির পিছনে কলকাঠি নাড়তে পারবে। তারপরেও তাদের সাথে আমাদেরকে যোগাযোগ করতে হয়। এটা কোন ধরনের পলিসি সেটা আমি বুঝতে পারি না। এর পিছনে বলা হয় যে আমাদের যে সীমান্তটা আছে, এই সীমান্তটা তাদের অধীনে চলে গেছে। এই সীমান্ত তাদের অধীনে চলে যাওয়া, এটা তো আমাদের জন্য ভয়ঙ্কর কথা। কেন ভয়ঙ্কর কথা, এটা নেক্সটে বলতেছি। করিডোর নিয়ে কথা বলি। আপনি কি পৃথিবীতে দেখেছেন মানবিক করিডোর যা হয়েছে সব কি মানবিক রয়ে গেছে? করিডোর কখনো মানবিক থাকে না, এইটা হয়ে যায় সামরিক করিডোর। এই মানবিকতার মধ্যে থাকে না, ওইটা সামরিক পর্যায়ে চলে যায়। মানে অস্ত্র চালান হবে, মানব পাচার হবে, এবং বাংলাদেশ একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তো জাতিসংঘের মহাসচিব এসেছিলেন যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য সম্বন্ধে তখনই পজিটিভ একটা সিগন্যাল দেওয়া হয়েছে, কিন্তু প্রকাশ করা হয় নাই। বরং ধীরে চলো নীতি গ্রহণ করবে এটা বলা হয়েছিল। কিন্তু দেখেন যে অল্প সময়ের মধ্যেই এটা বাস্তবায়ন হয়ে গেল। আজকে জানা গেল যে বাংলাদেশ সরকার করিডোর দেওয়ার জন্য সম্মত হয়ে গেছে। এই করিডোর বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে। আমাদের পার্বত্য চট্টগ্রাম যে অশান্ত হয়ে আছে, এই অশান্তিটা আরও দিন দিন বৃদ্ধি পাবে। যখন পার্বত্য চট্টগ্রামের লোকজন দেখবে যে তাদের ওই জাতি ভাইরা নতুন করে রাষ্ট্র কায়েম করে ফেলেছে, তখন তারা আরও সাহস পাবে। শুধু সাহস পাবে তা না, এই তারাই বিভিন্ন সামরিক সহায়তা পাবে।
এই আরাকান আর্মিরাই চাইবে বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রামের অঞ্চল আছে তারা যেন এই অঞ্চলটাকে তাদের রাষ্ট্রের অধীনে নিয়ে আসতে পারে। আমেরিকা এবং জাতিসংঘ মানবিক করিডোরের মাধ্যমে আরাকান আর্মিদেরকে সামরিক সহায়তার একটা রাস্তা বের করতে চাচ্ছে, যেটা বাংলাদেশ সরাসরি ইনভলভ হচ্ছে। এই করিডোর দেওয়ার মাধ্যমে বাংলাদেশ একটা যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। আমরা এর আগেও বলেছিলাম বাংলাদেশ প্রক্সি ওয়ার জোনের মধ্যে ঢুকে যাচ্ছে। এই বঙ্গোপসাগরে সাম্রাজ্যবাদের আধিপত্য বিস্তার নিয়ে কঠিন একটা যুদ্ধ হবে। ভৌগোলিক কারণেই সেই যুদ্ধের ক্ষেত্র হতে যাচ্ছে বাংলাদেশ। আমি মনে করি এই মানবিক করিডোরের মধ্য দিয়ে বাংলাদেশ একটি কঠিন যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। এখন আমরা এটা মনে করলে কি আর না করলে কি, এই বর্তমান বিশ্ব ব্যবস্থায় থার্ড ওয়ার্ল্ডের রাষ্ট্রগুলো সাম্রাজ্যবাদকে ইগনোর করে চলতে পারে না। আর বিশেষ করে যখন পাশ্চাত্যের আদর্শে দীক্ষিত ডক্টর ইউনূস ক্ষমতায় আসে, তখন তো তিনি মার্কিনীদের স্বার্থ রক্ষা করেই চলবেন। ডক্টর ইউনূস মার্কিনীদের স্বার্থের প্রতি কতটা আন্তরিক যে তিনি বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব বা নিরাপত্তা বিশ্লেষক যারা আছে তাদের সাথে পরামর্শ ছাড়াই মানবিক করিডোর দিতে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। আসলে যতই বলা হোক, উপনিবেশ যুগের অবসান ঘটেছে, বাস্তবিক অর্থে উপনিবেশ এখনো যায়নি, বরং এটা আধুনিক রূপ ধারণ করেছে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।